সকাল ৯টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। সিলেট সহ দেশের বিভিন্ন জায়গায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার ভোর ৪:৪৭ দিকে কয়েক সেকেন্ডের জন্য কম্পন অনুভূত হয়। রিক্টার স্কেলের মাত্রা ছিল ৫.২। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর তথ্য মতে ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল ভারতের আসাম রাজ্যের ধিং এলাকায়। এর কেন্দ্রস্থল ছিল মাটির ৩৫ কিলোমিটার গভীরে। ভূকম্পনের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকেই পোস্ট করেন। সিলেট নগরী ও আশেপাশে কম্পন অনুভূত হয়েছে বলে তারা উল্লেখ করেন। এর আগে গত বছরের ১০ ডিসেম্বর মধ্যরাতে সিলেটে মাত্র ৫ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প অনুভূত হয়। ওই দিন রাত ২:২০ ৩১ সেকেন্ডে প্রথমবার ভূমিকম্প অনুভূত হয়। এরপর ২:২৫ ১৪ সেকেন্ডে দ্বিতীয়বার ভূমিকম্প অনুভূত হয়। বর্তমানে এলপিজির পর্যাপ্ত মজুত রয়েছে জানিয়ে কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে নির্দেশনা দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। রোববার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, লক্ষ্য করা যাচ্ছে খুচরা পর্যায়ে এলপিজির বাজার স্বাভাবিকের চেয়ে ঊর্ধ্বমুখী। বিষয়টি লক্ষ্য করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সংশ্লিষ্ট বিভাগের সচিব ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক করেন। সভায় জানানো হয়, দেশের প্রায় ৯৮% এলপিজির চাহিদা বেসরকারি খাতের আমদানিকারকদের মাধ্যমে পূরণ করা হয়। তবে বিভিন্ন বৈশ্বিক পরিস্থিতির কারণে লাইসেন্সপ্রাপ্ত ৩২টি কোম্পানির মধ্যে মাত্র ১৫টি কোম্পানি ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ১২,৫৮,১৫২.৪৫ টন এলএনজি আমদানি করতে সক্ষম হয়। এলপিজি অপারেটর অ্যাসোসিয়েশনের সঙ্গে সভায় নেওয়ার সিদ্ধান্ত তুলে ধরে বলা হয়, এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এলপিজি বাজারে সৃষ্ট কৃত্রিম সংকটের বিষয়ে বিবৃতি প্রদান করবে। তাছাড়া পরিস্থিতি স্বাভাবিক করতে জেলা উপজেলা প্রশাসনকে মোবাইল কোর্ট পরিচালনার জন্য মন্ত্রিপরিষদ বিভাগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পদক্ষেপ নিতে অনুরোধ করা হয়েছে। এসব পদক্ষেপের ফলে এলপিজির দাম দ্রুত স্বাভাবিক হয়ে আসবে বলে আশা প্রকাশ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর ৩টি সংসদীয় আসনে জমা হয় ৩৫টি মনোনয়নপত্র। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী ছিলেন ৬ জন। যাচাই বাছাই করে সব স্বতন্ত্র প্রার্থী সহ ১২টি মনোনয়নপত্র বাতিল ও একটি স্থগিত করেছেন রিটার্নিং কর্মকর্তা। রোববার ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হকের কার্যালয়ে যাচাই বাছাই কার্যক্রম শেষে এ ফলাফল ঘোষণা করা হয়। এতে ফেনী ১ আসনে ১০ প্রার্থীর মাঝে ১ জনের স্থগিত, ৩ জনের বাতিল ও ৬ জনকে বৈধ ঘোষণা করা হয়। একইভাবে ফেনী ২ আসনের ১৪টি মনোনয়নপত্র যাচাই বাছাই করে ৫টি মনোনয়নপত্র বাতিল ও ৯টি বৈধ ঘোষণা করা হয়। ফেনী ৩ আসনে ১১টি মনোনয়নের মাঝে ৪টি বাতিল ও ৭টি গৃহীত হয়। এর মধ্যে ফেনী ১ আসনের স্বতন্ত্র প্রার্থী নিজামুদ্দিন ভূঁইয়া, ফেনী ২ আসনের স্বতন্ত্র প্রার্থী ইয়াকুব নবী ভূঁইয়া, মোহাম্মদ ইসমাইল ও এস এম হুমায়ুন কবির পাটোয়ারি। ফেনী ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী খালেদ মাহমুদের মনোনয়নপত্রে ১% ভোটারের স্বাক্ষর কম হওয়া ও যথাযথ না হওয়ায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া ফেনী ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মাহবুবুল হক রিপনের ১% ভোটারের সমস্যা ও ঠিকাদারি প্রকল্প চলমান থাকায় মনোনয়নপত্র বাতিল করা হয়। জি জি ফেনী জেলাতে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত ৩৫টি মনোনয়নপত্র দাখিল হয়। তার ভেতরে ফেনী ১-এ ৬টি মনোনয়নপত্রকে বৈধ ঘোষণা করা হয়, ফেনী ২-এ ৯টিকে বৈধ ঘোষণা করা হয় এবং ফেনী ৩-এ ৭টি মনোনয়নপত্রকে বৈধ ঘোষণা করা হয়। তার মানে হচ্ছে আমাদের ৩টি আসন মিলে মোট বৈধ বা গৃহীত মনোনয়নপত্রের সংখ্যা ২২টি। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, সর্বত্রই জনসংযোগে স্বতঃস্ফূর্তভাবে এলাকাবাসী আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। দেশের বর্তমান পরিস্থিতিতে আমরা খুব বেশি প্রত্যাশা নিয়ে বলতে পারি দেশে স্বাভাবিক, সুন্দর, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে, যার জন্য আমাদের আন্দোলন সংগ্রাম ছিল। সোমবার বিকেল লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের বিএনপির প্রয়াত নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য প্রয়াত ব্যক্তিদের কবর জিয়ারতের সময় নির্বাচনী হালচাল নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াত নেতা রেজাউল করিমের বাবা হোসাইন আহমদের কবর জিয়ারত করেন।
সব কিছু মিলিয়ে আজকে দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরা খুব বেশি প্রত্যাশার জায়গা থেকে বলতে পারি দেশে একটা স্বাভাবিক, সুন্দর, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে, যার জন্য আমাদের আন্দোলন ছিল, সংগ্রাম ছিল। বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন। তিনি অনেক ত্যাগ স্বীকার করেছেন। তিনি কারাবন্দী ছিলেন, মিথ্যা মামলা সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে রুদ্ধ ছিলেন। একজন সুস্থ মানুষ অসুস্থ হয়ে জেলখানা থেকে বের হয়েছেন। আমরা বহুত চেষ্টা করেছি, বহু হাসপাতালে উনি চিকিৎসা নিয়েছেন। শেষ পর্যন্ত উনি ইন্তেকাল করেন গত 30শে ডিসেম্বর। আমাদের এলাকার মানুষের একটা শ্রদ্ধা এবং সম্মানের জায়গায় তিনি রয়েছেন। শুধু আমাদের এলাকায় নয়, সারা বাংলাদেশে, সারা বিশ্বে তিনি সম্মানিত এবং শ্রদ্ধার জায়গা রয়েছেন। জানাবো আন্তর্জাতিক সংবাদ। সিরিয়ায় ইসলামিক স্টেট গোষ্ঠীর পুনরুত্থান ঠেকাতে ফ্রান্স ও যুক্তরাজ্য যৌথভাবে বিমান হামলা চালিয়েছে বলে রোববার জানিয়েছে দুই দেশ। ফ্রান্স জানিয়েছে এই হামলা ছিল যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক সামরিক অভিযান অপারেশন ইনহেন্ট রিজলভের অংশ। এই অভিযানের আওতায় ইরাক, সিরিয়া এবং লিবিয়ায় আইএসের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে শনিবার রাতে ফ্রান্সের সঙ্গে সমন্বয় করে সিরিয়ায় একটি ভূগর্ভস্থ স্থাপনায় হামলা চালানো হয়, যেটি আইএস অস্ত্র মজুদের জন্য ব্যবহার করছিল বলে ধারণা করা হচ্ছে। এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, ফ্রান্সের সঙ্গে যৌথ অভিযানে রয়্যাল এয়ার ফোর্সের বিমানগুলো দায়েশের বিরুদ্ধে সফল হামলা সম্পন্ন করেছে। বিবৃতিতে আরও বলা হয়, এই স্থাপনাটি দায়েশের দখলে ছিল এবং সম্ভবত অস্ত্র বিস্ফোরক সংরক্ষণের কাজে ব্যবহৃত হচ্ছিল। স্থাপনাটির আশেপাশে কোনো বেসামরিক বসতি নেই। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, প্রাচীন নগর পালমিরার উত্তরে চালানো এই বোমা হামলায় বেসামরিকদের কোনো ঝুঁকিতে পড়ার ইঙ্গিত পাওয়া যায়নি। এবারে খেলার খবর। নারী ফুটবলারদের ফ্রি স্টাইল মারামারিতে রোববার রাতে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ঘটে গেছে নজিরবিহীন ঘটনা। উইমেন্স ফুটবল লিগে ফরাজন স্পোর্টিং ক্লাব ও জামালপুরের কাছারিপাড়া একাদশের খেলার 30 মিনিটে একটি ফাউলকে কেন্দ্র করে দুই দলের ফুটবলাররা জড়িয়ে পড়েন মারামারিতে। কাছারিপাড়া একাদশের ফুটবলার সাবিত্রী ত্রিপুরা ফাউল করেছিলেন ফরাজগঞ্জের মনিকা চাকমাকে। পড়ে যাওয়া মনিকা উঠে দাঁড়িয়ে আক্রমণ করেন সাবিত্রীকে। তখনই শুরু হয় গন্ডগোল। মাঠের প্রায় সব খেলোয়াড় ঘটনাস্থলে ছুটে এসে জটলা পাকিয়ে মারামারি শুরু করেন। রেসলিংয়ের মতো একে অন্যকে ধরে আছাড় মারছিলেন। রেফারিকে ঘটনা নিয়ন্ত্রণ করে খেলা শুরু করতে 15 মিনিটের মতো সময় লাগে। রেফারি ফরাজগঞ্জের মনিকা চাকমা ও কাচারিপাড়ার সাবিত্রীকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন। হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করা হয় ফরাজগঞ্জের মারিয়া মান্দাকে। ঘটনাবহুল ম্যাচটিতে ফরাজগঞ্জ নিজেদের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। প্রতিপক্ষের জালে তারা গোল দিয়েছে 23টি। 23-0 গোলের এই জয় নারী ফুটবল লিগে ফরাজগঞ্জের সবচেয়ে বড় ব্যবধানের জয়। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।